হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর 2024 রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের। আজকে আমরা করব পৃষ্ঠা নং 133 পৃষ্ঠা 3 নং স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল। একের রোমান সংখ্যা একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো, আমি প্রথমে রাফে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি ফ্রেশ করে করব। দেখো, এখানে আছে, প্রশ্নটা আছে 25.38 ডেসিমিটার। ডেসিমিটার থেকে আমাদের আনতে বলেছে যে কত ডেকামিটার হবে। তো দেখো, আমরা যদি কিলোমিটার থেকে মিলিমিটারের দিকে যাই, অর্থাৎ যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। আর যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি, অর্থাৎ মিলিমিটার থেকে যদি কিলোমিটারের দিকে যাই, তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে যেতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো কি আছে, ডেসিমিটার। ডেসিমিটার মানে এই ঘর আছে। তো ডেসিমিটার থেকে আমাদের বের করতে বলেছে ডেকামিটারে, অর্থাৎ এখানে আসতে বলেছে। তো ডেসিমিটার থেকে আমরা যদি ডেকামিটারে যাই, তাহলে আমাদের কোন দিক থেকে আসতে হচ্ছে? ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে ডেসিমিটার থেকে ডেকামিটার আসতে হলে দুটো ঘর আসতে হচ্ছে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। তো আমরা জানি যে ডান দিক থেকে যদি বাঁ দিকে যাই, তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো এখান থেকে এখানে আসা মানে একটা 10, এখান থেকে এখানে আসা মানে একটা 10। তাহলে কটা 10 হলো? টোটাল দুটো 10, অর্থাৎ 10 10 100। 100 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে সেটা ডেকামিটারে চলে যাবে। তো দেখো, আমি লিখে নিয়েছি 25.38 ডেসিমিটার। তো আমরা কি করবো? এটাকে 25.38 ডেসিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে সেটা ডেকামিটার হয়ে যাবে। আর কেন 100 দিয়ে ভাগ করলাম সেটা তো তোমাদেরকে বুঝিয়েই দিলাম। তো দেখো, লিখে দিচ্ছি 25.38 ভাগ মানে হবে বাই 100, এত ডেকামিটার। তাহলে সমান সমান আমরা ভাগ করব। ঠিক আছে? তো আমরা কিভাবে করব? দেখো, এখান থেকে আমরা প্রথমে দশমিক তুলে দেবো। দশমিকের আগে যাই থাকুক না কেন, আমরা একটা 1 লিখবো, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখবো। এত ডেকামিটার সমান সমান। এবার কি করব? এবার ওপরে যা আছে তাই রাখবো, আর নিচে 100 100 গুণ করে দিলে হবে 1, 4টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে? তো শূন্য কয়টা আছে? এখানে 4টা আছে। তার মানে 4 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক হবে। তো আমি লিখে নিচ্ছি 2 5 3 8। তাহলে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক, মানে শূন্য এখানে যতগুলো থাকবে তত ঘর আগে দশমিক হবে। বুঝলে? তাহলে এখানে একটা তোমরা শূন্য দিতে পারো। তো দিলে মানে ভালো হয়। তো আমরা লিখে নিচ্ছি 0.2538 ডেকা মিটার। তো এবার আমরা অপশনটা দেখবো যে কোনটা সঠিক হয়। তো দেখতে পাচ্ছ এ নং অপশনে আছে 0.2538 ডেকামিটার। তার মানে আমরা বলে দেবো যে এটা এ সঠিক। 2-এর দাগে আছে 0.25-এর 25% সমান সমান কত? তো দেখো, আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো 0.25 লিখবো, এর মানে হলো গুণ, 25% মানে হলো 25/100। তো এবার আমরা এখান থেকে দশমিক তুলবো। দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখবো। এবার আমরা এখানে কাটবো না। তো এখানে কিন্তু কাটাকাটি যায়, যে 25 অক্ষে 25, 4 25 100। আবার এখানেও কাটাকাটি যায়, 25 অক্ষে 25, 4 25 100। তারপরে কি হবে বলো তো? তাহলে তারপরে থাকছে এখানে 1/4 গুণন 1/4, এরকম থাকবে। তারপর ওপরে আমাদের গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। তারপর আমাদের আবার 16 দিয়ে এই 1কে ভাগ করতে হবে। তার মানে অনেক ঝামেলা। তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা কি করব? ওপরে গুণ করে দেবো। তাহলে 25 আর 25 গুণ করে দিচ্ছি। তাহলে 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, আর 5 দুগুণে 10 শূন্য হাতে হবে 1, 2 দুগুণে 4 আর একে 5, অর্থাৎ যোগ করে দিলে আসবে 625। তাহলে এখানে লিখে নেবো 625, আর নিচে এক অক্ষে 1 আর শূন্য হবে 4টা। তো শূন্য কয়টা? এখানে 4টা, মানে 4 ঘর আগে দশমিক। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর এখানে কিছু নাই মানে একটা শূন্য দেবো। তাহলে শূন্য নিলে হবে 4 ঘর, 4 ঘর আগে দশমিক হবে। তো আমরা লিখে নিচ্ছি 0 6 2 5। তাহলে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক মানে এখানে দশমিক দেবো। ঠিক আছে? তো দশমিকের আগে একটা আমরা শূন্য দিয়ে দেবো। তো এটাই অ্যান্সার। 3-এর দাগে আছে 3টি মৌলিক সংখ্যার লসাগু কত? তো দেখো, আমি লিখে নিয়েছি 3টি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান। এখানে আমরা লিখে দেবো যে সংখ্যা তিনটির গুণফল। দেখো, আমি লিখে নিলাম যে 3টি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা 3টির গুণফল। এবার প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে হলো। দেখো, আমি 3টি মৌলিক সংখ্যা নিচ্ছি, মনে করে নিচ্ছি যে 3টি মৌলিক সংখ্যা 3 5 আর 7। এবার এর যদি লসাগু করি, লসাগু মানে তো জানো যে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে এই 3টাকে ভাগ যাবে, বা কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে।
তো এমন কোনো সংখ্যা নেই যে এই তিনটাকে বা কমপক্ষে দুটোকে ভাগ যাবে, বুঝলে। তো আমরা মানে মৌলিক সংখ্যা মানে আমরা সেই সংখ্যাগুলোকে জানি যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে এটা এমন কোনো সংখ্যা নেই যে এই সবগুলো ভাগ যাবে। তো তখন আমরা কি করব, তখন আমরা এই সংখ্যা তিনটির যদি গুণ করে যা হবে সেটাকেই বলবো আমরা লসাগু। সেই জন্য আমি লিখেছি তিনটি মৌলিক সংখ্যা লসাগু হলো এই সংখ্যা তিনটির গুণফল, বুঝলে। 4-এর দাগে আছে সত্য অথবা মিথ্যা লেখো, সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা। এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো আমি লিখে নিয়েছি সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা। তো এখন আমি কথাটা সত্য লিখবো না মিথ্যা লিখবো। দেখো আমি তোমাদের প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো 1/3 আছে, তো আমি যদি এটাকে ভাগ করি তাহলে দশমিক দিয়ে আমাকে একটা শূন্য নিতে হবে। 3 তিরিক্ষা 9, বিয়োগ করলে আসবে 1, দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব। 3 তিরিক্ষা 9, বিয়োগ করলে আসবে 1, দশমিকের জন্য আমরা আবার শূন্য নেব। 3 তিরিক্ষা 9। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, একই সংখ্যা বারবার ঘুরে আসছে। যদি একই সংখ্যা বারবার ঘুরে আসে এবং এই সংখ্যাটা কিন্তু চলতেই থাকবে মানে অসীম, তার মানে এটার মাথায় কি দিব আমরা, এরকম একটা ফোঁটা দিব, অর্থাৎ পৌনঃপুনিক দিব। তার মানে এই সংখ্যাটা অসীম এবং কি এটা এটা আবৃত দশমিক সংখ্যা। আবার এমনও কিছু কিছু সংখ্যা আছে দেখবে এইরকম আসছে 2.010001, তারপর আবার 301। তাহলে দেখো তো এখানে চলতে আছে, ঠিক আছে, চলতেই থাকবে এখানে। তাহলে এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা বারবার ঘুরে আসছে। দেখো এখানে আসে 0-1, আর এখানে 2টো 0 তারপরে 1, এখানে 3টা 0 তারপরে 1। এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাটা কি অসীম, কিন্তু একই সংখ্যা বারবার ঘুরে আসবে না। তো সেই সংখ্যাটা হবে মানে অসীম হবে কিন্তু আবৃত দশমিক সংখ্যা হবে না। তাহলে এখানে বলেছে সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা, তাহলে এই কথাটা কি হবে, মিথ্যা হবে। এই সংখ্যাটা কিন্তু অসীম কিন্তু আবৃত দশমিক সংখ্যা নয়। আবার এই সংখ্যাটা অসীম কিন্তু এটা আবৃত দশমিক সংখ্যা। তার মানে সকল অসীম দশমিক সংখ্যা সেটা আবৃত্ত হতে পারে, আবার সেটা কি আবৃত্ত নাও হতে পারে। তার মানে এই কথাটা মিথ্যে হবে যে সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা, তার মানে কথাটা হবে মিথ্যা। 5-এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের ধার সংখ্যা 6টি হবে, 12টি হবে, 10টি হবে না 4টি হবে? তো এটার অ্যান্সার আসবে 10টি। তোমরা লিখে নেবে যে কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা হয় 10টি। তো দেখো আমি লিখে নিয়েছি কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা হবে 10টি। 2-এর রোমান সংখ্যা 1-এ আছে 40 লিটারের 3/20 অংশ সমান সমান কত লিটার? তো আমি এইটুকু তুলে নিচ্ছি, 40 লিটারের 3/20 অংশ। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, 40 লিটারের 3/20 অংশ সমান সমান কত লিটার, এটা আমরা বের করবো। দেখো 40 লিটারের লাস্টে কি আছে, এর মানে হলো গুণ, 3/20 এত, এবার কিন্তু অংশ হবে না, এবার আমরা লিখবো লিটার। তো কাটাকাটি করবো, 20 দুগুণে কত হবে 40, তাহলে 2 আর 3 কি করবো আমরা গুণ করবো, তাহলে 3 দুগুণে কত আসবে 6 লিটার। তার মানে আমরা বুঝে গেলাম যে 40 লিটারের 3/20 অংশ মানে 6 লিটার। দুইয়ের দাগে আছে গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির এখানে শূন্যস্থান দেওয়া আছে। তো দেখো আমি লিখে নিয়েছি গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির হবে গুণফল, এটা একটা সূত্র মুখস্থ করে নেবে। 3-এর রোমান সংখ্যা 1-এ আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাতে হবে। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নগুলো তুলে নিয়েছি, তো এবার এগুলো আমি কি ওপর নিচে করে সাজাবো, ওপর নিচে সাজাবো। তো এখানে প্রথম প্রশ্নটা আমি তুলে নিলাম, তারপর আমি দ্বিতীয় প্রশ্নটা তুলে নিচ্ছি, তারপর তৃতীয় প্রশ্নটা আমি তুলে নিলাম, ঠিক আছে। তো এবার ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে, সংখ্যা দুটোর মাথায় পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক কিভাবে তুলতে হয় ভালো করে শুনবে। প্রথমে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখবে। তাহলে পুরো সংখ্যাটা কি আছে 0, 6, 3 এটা লিখবে, কিন্তু শূন্য লেখা দরকার নেই, তাহলে আমরা শুধু 6 আর 3 লিখবো, বুঝলে। প্রথমে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখবে। এবার পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে সেটা তোমরা মাইনাস করবে। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা শুধু 0 আছে, 63 থেকে 0 মাইনাস করলে 63 হবে, তো মাইনাস করার দরকার নেই। এরপর কি করবে, বাই টানবে, তো বাই টানলাম। এবার দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক কতগুলো সংখ্যার মাথায় আছে, দুটো সংখ্যার মাথায় আছে, তাহলে 2টো 9 দেব। এবার দশমিক বিন্দুর পরে এবং পৌনঃপুনিকের আগে কি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে, নেই। দশমিক বিন্দুর পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের শূন্য দিতে হবে না। যদি এখানে দশমিক বিন্দুর পরে এবং পৌনঃপুনিকের আগে
পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো, যতগুলো সংখ্যা থাকতো ততগুলো শূন্য দিতে হতো, বুঝলে? তো আমরা এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে নিলাম। এবার এটা কেটে দেবো। কত দিয়ে কাটবো? 3 দিয়ে। 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। আর তাহলে কত দাঁড়াচ্ছে? 21/33। তাহলে দেখো এখানে সবগুলো কিন্তু এখন ভগ্নাংশ আকারে আছে। তো এবার আমরা কি করব? এবার আমরা এই ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু করব। তো আমি এখানে রাফে লসাগুটা করে দেখাচ্ছি। কি আছে? 33 আছে, আর এখানে 6 আছে, আর এখানে 4 আছে। তো আমরা 3 দিয়ে ভাগ করব। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, আর 4কে ভাগ যাবে না, 4 4ই থাকবে। এবার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 11কে ভাগ যাবে না, 11 11ই থাকবে। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, আর 2 দুগুণে 4 হবে। ঠিক আছে? এবার এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 অক্ষে 2, মানে এখানে গুণ করলে আসবে 11 দুগুণে 22, 22 দুগুণে কত আসবে? 44, 44, আর আমরা 3 গুণ করব। 3 4 12 দিয়ে থাকবে 1, আর 3 4 12 1 13, অর্থাৎ 132 আসবে। ঠিক আছে? তো এবার এই যে ভগ্নাংশগুলো আছে এগুলোর নিচে এভাবে গুণ আকারে লিখব। তাহলে লিখে নিচ্ছি 5/6 গুণন, এখানে 3/4 গুণ দিয়ে দিলাম। তো ভগ্নাংশগুলোর হরগুলোতে কত দিয়ে গুণ করলে আমাদের 132 আসবে লসাগুটা, বলো তো? তাহলে আমরা যদি এখানে আমরা এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 132 চলে আসবে, বুঝলে? তাহলে আমরা এখানে ওপরেও গুণ করব 4 দিয়ে, তাহলে এটা কেটে দিলে আবার আগের লাইনটা আসলো। মানে আমরা হরগুলো সবগুলো সমান আনছি। একই রকমভাবে 6 গুণন আছে, তাহলে এখানে কত বসালে গুণ করলে 132 আসবে। যদি তোমরা ডাইরেক্টলি না পারো তাহলে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করবে, তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12, বিয়োগ করলে আসবে 1, এখান থেকে 2 কেটে নিচ্ছি, আবার 6 দুগুণে 12, তার মানে কত হবে? 22। তো আমরা এখানে 22 লিখে দেবো। তাহলে 22 এখানেও লিখবো, এখানেও লিখবো। একই রকমভাবে 4 আছে, তাহলে কত গুণ করলে 132 আসবে? তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করে দেখি 132কে। 3 4 12, বিয়োগ করলে 1, 2 কাটবো, 3 4 12, অর্থাৎ 33 লিখতে হবে এখানে। তাহলে আমরা 33 দিয়ে এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো। তাহলে সমান সমান দেখো, নিচে আসছে 132, আর ওপরে আসছে 4 অক্ষে 4, 4 দুগুণে 8। আবার একই রকমভাবে নিচে 132 আছে, আর ওপরে 5 দুগুণ 10-এর শূন্য হতে হবে 1, 5 দুগুণ 10 থেকে 11। একই রকমভাবে এখানে করব 132, আর এখানে 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9। তাহলে দেখো সবগুলোর এখন দেখো হরগুলো কিন্তু একই আছে। তাহলে 132 ভাগের মধ্যে কত আছে? 110 ভাগ। এটা সব থেকে বড়, কিন্তু আমাদের সাজাতে বলেছে মানের ঊর্ধ্বক্রমে। তাহলে লিখে নেব যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ সাজিয়ে পাই, অর্থাৎ আমরা ছোট থেকে বড় দিকে সাজাবো। তাহলে সব থেকে ছোট কোনটা? এইটা। তাহলে লিখবো যে 84/132, এটা সব থেকে ছোট। তারপর এই দুটোর মধ্যে এটা ছোট, তাহলে লিখবো যে 99/132। তারপর সবার শেষে হবে এটা। তাহলে এবার লিখে নেব যে 84/132 মানে কোন ঘরটা? এটা। তো লিখে দেবো 0.63। তারপর দেখো 99/132 মানে কত? 3/4। তারপর 110/132 মানে 5/6। তো আমি কি করলাম? মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিলাম। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের ওপরে আছে? তো দেখো এখানে বলে দিয়েছে বাঁশটি মোট লম্বা হলো 55 মিটার, তার মধ্যে 11 মিটার কাদা আর জলের নিচে আছে। তার মানে 55 মিটার লম্বা বাঁশের মধ্যে কতটুকু কাদা আর জলের নিচে আছে সেটা বলে দিয়েছে। তাহলে বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের ওপরে আছে? তো আমাদের বের করতে বলেছে যে শতকরা বাঁশটির কত অংশ কাদা আর জলের ওপরে আছে। তো আমরা আগে দেখব যে কতটুকু শতকরা কাদা ও জলের নিচে আছে সেটা বের করব। তারপর 100% থেকে যতটুকু কাদা আর জলের নিচে আছে সেটা মাইনাস করে দিলে বাকিটা কাদা আর জলের ওপরে আছে, বুঝলে? তাহলে আমরা লিখে নেব মোট বাঁশটির দৈর্ঘ্য সমান সমান 55 মিটার। তাহলে লিখে নেব যে কাদা ও জলের নিচে আছে সমান সমান 11 মিটার। তাহলে 11 মিটার কাদা আর জলের নিচে আছে। তো আমরা বের করব যে সুতরাং শতকরা কাদা ও জলের নিচে, তো সুতরাং লিখবো যে বাঁশটি লিখবো। হ্যাঁ, সুতরাং বাঁশটি শতকরা কাদা ও জলের নিচে আছে
সমান সমান দেখো 55 মিটার লম্বা বাসের মধ্যে 11 মিটার কাদা আর জলের নিচে আছে। তো শতকরা যদি বলে তখন আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কত আসে, তো 55 আছে, তো 11 দিয়ে কাটছি, 11 × 11, 5 11 55, 5 দিয়ে কাটছি, 5 2 10, এখানে 0, মানে তাহলে হবে 20 × 20, 20%। তাহলে বাসটির শতকরা কাদা আর জলের নিচে আছে 20%। আর আমাদের বের করতে বলেছে যে কতটুকু শতকরা কাদা আর জলের ওপরে আছে। তো আমরা এখন লিখব, সুতরাং বাসটি শতকরা কাদা ও জলের ওপরে আছে সমান সমান, দেখো তাহলে 100%-এর মধ্যে 20% কী আছে, কাদা আর জলের নিচে আছে। তাহলে 100 থেকে যদি 20% বিয়োগ করি তাহলে থাকবে কতটুকু, 80%, তার মানে 80% কাদা আর জলের ওপরে আছে, বুঝলে? তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে সরল করো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা সরল করব। তো তোমরা সকলেই জানো যে সরল অঙ্কে প্রথম বন্ধনী কাজ সবার প্রথম করতে হয়। তো আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, আর এখানে দ্বিতীয় বন্ধনী এখানে ক্লোজ আছে, তাহলে এখান থেকে এখানে দ্বিতীয় বন্ধনী আছে, তো এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, 45.85 বিয়োগ, আমরা প্রথম বন্ধনী কাজ করব। তো আমি এখানে পাশে রাফে যোগটা করে দেখাচ্ছি। দেখো কি আছে, তো বড়টাকে সবসময় আগে লিখবো, 15.06 আছে, আর এখানে আছে 6.29, তাহলে দশমিক সাজাচ্ছি, দশমিক দিব, আর এখানে 6 লিখবো, আর এখানে 2 9, তো যোগ করে দিচ্ছি, 9 6 15, 5 হাতে থাকবে 1 2, 0 2 হবে, আর 1 হবে 3, আর এখানে 5 6 11, 1 হাতে থাকবে 1 1, আর 1 হবে 2, অর্থাৎ এখানে 21.35 হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ভাগ 5, বিয়োগ করে দেবো এবার। তো দেখো আমি এখানে বিয়োগ করে দেখাচ্ছি, কত আছে, 45.85, তো এটার থেকে বিয়োগ করবো এটা 21.35। তো 5-এর থেকে 5 গেলে 0, 8-এর থেকে 3 গেলে 5, আর 5-এর থেকে 1 গেলে কত হবে 4, আর 4-এর থেকে 2 গেলে কত আসবে 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 24.50 ভাগ 5। এবার কি করব, আমরা ভাগ করে দেব, সমান সমান, দেখো ভাগ মানে কি বলো তো, বাই, তো আমি নিচে 5 লিখবো। প্রথমে দশমিক বিন্দু তুলে দেবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য লিখবো। এবার দেখো, এবার একটা শূন্য আর একটা শূন্য কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার 5 দিয়ে এটাকে কাটবো, তাহলে 5 দিয়ে যদি 245 কাটি তাহলে হবে 4 5 20, থাকবে 4, তাহলে 45 থাকবে, তাহলে 5 নং 45, তাহলে উপরে হবে 49 আর নিচে হবে 10। শূন্য কয়টা আছে বলো তো, একটা, তার মানে এক ঘর আগে দশমিক। তোমাদের ভাগ করার দরকার নেই, মনে রাখবে যে শূন্য যতগুলো থাকবে তত ঘর আগে দশমিক হবে, তাহলে এক ঘর আগে দশমিক হবে, তাহলে এখানে আসবে 4.9। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? দেখো 1 কিমি যেতে যতটুকু পেট্রোল লাগবে, 94.5 কিমি যেতে পেট্রোল কি লাগবে, বেশি লাগবে, তাই তো। তো আমরা প্রথমে লিখে নেব যে 1 কিমি পথ যেতে মোটর গাড়ির পেট্রোল লাগে সমান সমান 0.078 লিটার। তো দেখো আমি লিখে নিয়েছি 1 কিমি যেতে মোটর গাড়ির পেট্রোল লাগে সমান সমান 0.078 লিটার। তো এখানে লেখা আছে যে পথ কতটুকু আছে, 94.5 কিমি পথ যাবে, তাহলে লিখে নেব যে 94.5 কিমি পথ 94.5 কিমি পথ যেতে মোটর গাড়ির পেট্রোল লাগে সমান সমান, তার মানে কি লাগবে, বেশি লাগবে। আর বেশি হলে কি করব, আমরা গুণ করে দেবো, তাহলে এটার সঙ্গে আমরা গুণ করে দেবো, গুণন 94.5 লিটার, ঠিক আছে। তো গুণটা দেখো কীভাবে করছি, তো এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, গুণন 94.5, দশমিক বিন্দু তুলে দেবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে এখানে 3টা সংখ্যা আছে, তাই আমরা এখানে 3টা শূন্য লিখবো। একই রকমভাবে দশমিকের আগে একটা 1 লিখবো, আর দশমিক পরে দেখো একটা সংখ্যা আছে, তাই আমরা একটা শূন্য লিখবো। তাহলে ওপরে কত আছে বলো তো, 945 আছে, আর 78 আছে। আমরা কি করব, এই দুটোকে গুণ করে দেবো। তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি, 945 আর 78, 5 8 40, 0 হাতে হবে 4, 4 32, 32 আর 4 হবে 36, 36 4 হাতে হবে 3, আর 8 নং 72, 72 আর 3 হবে 75, এক ঘর কাটবো, 5 7 35, 5 হাতে থাকবে 3, 4 7 28, 29 30 31, 31-এর 1 হাতে থাকবে 3, 7 নং 63, 64 65 66, তাহলে এখানে
যোগ করে দেবো, শূন্য এখানে যোগ করলে আসবে 11, 1 হাতে থাকবে 1, 5 1 6 হাতে রেখে 7, আর এখানে হবে 13, 13 3 হাতে থাকবে 1, 6 1 7, তাহলে ওপরে হবে 7 3 7 1 0, আর নিচে কত হবে বলো তো, গুণ করে নিচে নিচে গুণ করলে 1 4টা শূন্য হবে। ঠিক আছে, একটা শূন্য কেটে দিচ্ছি, শূন্য কয়টা আছে এখানে 3টা, তার মানে 3 ঘর আগে দশমিক হবে, তার মানে এখানে হবে 7.371 লিটার। তার মানে 94.5 কিমি যেতে পেট্রোল লাগবে 7.371 লিটার। 4-এর রোমান সংখ্যা 1-এ আছে, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করো। দেখো, এখন আমরা চিনি ব্যবহার করি বর্তমানে 625 গ্রাম, আর 625 গ্রামের 4% চিনি ব্যবহার আমরা কমাবো। তাহলে আমরা দেখবো যে 625-এর 4% মানে কতটুকু হয়, ততটুকু আমরা চিনি কি করব, প্রতিদিন কম ব্যবহার করব। ঠিক আছে, প্রথমে আমরা এইটুকু করি। তো লিখে নিচ্ছি, বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করি, প্রতিদিন চিনি ব্যবহার করি সমান সমান 625 গ্রাম। তাহলে বর্তমানে প্রতিদিন কতটুকু চিনি ব্যবহার করি, 625 গ্রাম। তো দাম বেড়ে যাওয়ার জন্য এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। তো আমরা লিখে নেব যে সুতরাং, তো 625 মানে এখন আমরা কতটুকু ব্যবহার করি, 625 গ্রাম, এর 4% কমাবো। তাহলে এর 4% মানে কতটুকু, অর্থাৎ লিখব যে 625 গুণন 4% মানে হবে 4/100। তো কি করব, আমরা এখানে 5 দিয়ে কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা কাটবো না, একবারে ডাইরেক্টলি ওপরে ওপরে গুণ করে দেবো আর নিচে নিচে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো লিখে নিচ্ছি সমান সমান, দেখো ওপরে যদি গুণ করি তাহলে 625 আর 4 যদি গুণ করি, 4 5 20 শূন্য হাতে হবে 2, 4 2 8 9 10, 10-এর শূন্য হাতে হবে 1, 4 6 24 আর 1 25, তাহলে ওপরে হবে 2500 আর নিচে হবে 100। তো দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত হবে বলো তো, 25 গ্রাম। তাহলে এই 25 গ্রাম যে আছে, 625-এর 4% অর্থাৎ 25 গ্রাম কি করব, আমরা চিনি ব্যবহার প্রতিদিন কমাবো। তো সেটাই আমাদের প্রথমে অ্যান্সার জানতে চেয়েছে যে কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব। তাহলে লিখে নিচ্ছি যে সুতরাং প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। তারপর কি বলেছে বলো তো, তারপর বলেছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে এখন লিখে নেব যে সুতরাং প্রতিদিন চিনি ব্যবহার করব সমান সমান, দেখো আগে চিনি প্রতিদিন ব্যবহার করতাম 625 গ্রাম, এখন তার থেকে আমরা 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। তাহলে 25 গ্রাম চিনি কম ব্যবহার করবো মানে কি, মাইনাস করে দেবো। তাহলে এখন আমরা প্রতিদিন কতটুকু চিনি ব্যবহার করব, 600 গ্রাম চিনি ব্যবহার করব। বুঝলে, 2-এর দাগে আছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে তা নির্ণয় করো। তো দেখো, আমি লিখে নিয়েছি যে দুটি সংখ্যার যোগফল সমান সমান 384, সংখ্যা দুটির গসাগু সমান সমান 48। তো বইয়ে এই দুটো দেওয়া ছিল, আমাদের বের করতে বলেছে যে সংখ্যা দুটো কি কি হতে পারে। তো ভালো করে শুনবে, আমি এই অঙ্কটার একটা উদাহরণ দিব, এই উদাহরণটা আমি রাফে বুঝিয়ে দেবো, যদি এই উদাহরণটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা তোমার কাছে খুব সহজ মনে হবে। দেখো, আমি বলছি যে দুটি সংখ্যা কি, আমি এখানে লিখি নেই, এখানে জাস্ট আমি গোল করে রেখেছি, মানে এখানে সংখ্যা দুটো কি কি হবে সেটা আমিও জানি না। তো এখন দেখো, এই অঙ্কটার সাথে মিল করে করব। দুটি সংখ্যার গসাগু ধরে নাও, আমি লিখলাম যে দুটি সংখ্যার গসাগু 7 লিখে নিলাম। কি লিখলাম, 7। দুটি সংখ্যার গসাগু 7, তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে, তাহলে আমরা লিখবো যে 7 গুণন, মানে এই গসাগুটাকে লিখবো, এখানেও গসাগুটাকে লিখবো, আর এখানে তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো, যে কোনো, মনে করো আমি লিখলাম যে আমি এখানে লিখলাম যে 3 লিখলাম, আর এখানে আমি 5 লিখলাম। তাহলে এই সংখ্যা দুটোর, অর্থাৎ এখানে কত বলতো, 3 7 21 আর এখানে 5 7 35, এই সংখ্যা দুটোর গসাগু কত হবে বলো তো, 7 হবে। তাহলে সংখ্যা দুটো আমরা কিভাবে বের করলাম,
যে গসাগুর সঙ্গে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করে সংখ্যা দুটো বের করলাম, তাই তো? তো এবার এখানে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমরা সংখ্যা দুটো কীভাবে বের করবো? তাহলে লিখে নেব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও একই রকমভাবে এখানে যে সংখ্যা দুটো বের করব সেটা আমরা কীভাবে বের করব? আমরা জানি যে সংখ্যা দুটোর গসাগু 48, তাহলে এখানে 48 অর্থাৎ গসাগুটা এখানেও লিখবো এখানেও লিখবো। 48 লিখে এর সঙ্গে আমরা যে কোনো সংখ্যা এখানে গুণ করব, আবার এখানেও আমরা যে কোনো সংখ্যা গুণ করব। তো সেই জন্য আমি একবার ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি হলো, কি লিখবো আমি, 48x লিখবো, আর একটা লিখবো 48y। মানে এখানে এক্সের জায়গা যে কোনো সংখ্যা হতে পারে, ওয়াইয়ের জায়গা যে কোনো সংখ্যা হতে পারে, বুঝলে? কিন্তু গসাগুটা কিন্তু থাকবে, এখানেও থাকবে এখানেও থাকবে, ঠিক আছে? দুটো সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের গসাগু দুটোকে লিখতে হবে, আর এক্স আর ওয়াইয়ের জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে। তো সেই সংখ্যা দুটোর গসাগু কিন্তু এখানে 48 হবে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে যে সংখ্যা দুটোকে আমাদের কিন্তু সবসময় মৌলিক সংখ্যা রাখতে হবে, মানে এক্স আর ওয়াইয়ের জায়গায় আমাদেরকে মৌলিক সংখ্যা রাখতে হবে, তবেই কিন্তু সংখ্যা দুটোর গসাগু কিন্তু 48 হবে, বুঝলে? তো এবার দেখো এখানে দেওয়া আছে যে সংখ্যা দুটির যোগফল কত দেওয়া আছে, 384। তাহলে আমরা লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে কমা সংখ্যা দুটোর যোগফল, তাহলে সংখ্যা দুটো এখানে 48x আছে আর 48y আছে, সমান সমান যোগফলটা বলেছে 384। তো এখান থেকে আমরা 48টা কমন নিয়ে নেব, থাকবে এক্স প্লাস ওয়াই সমান সমান 384, বা এক্স প্লাস ওয়াই এর সঙ্গে 48টা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তো কেটে দিচ্ছি, হবে 8, বা এক্স প্লাস ওয়াই সমান সমান 8। অর্থাৎ দেখো এক্স আর ওয়াই অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল কত হতে হবে, 8 হতে হবে। তাহলে এইরকম সম্ভাব্য সংখ্যা কী কী হতে পারে, মানে 8 কতভাবে লেখা যায়? দেখো 1 যোগ 7 লেখা যায়, তার মানে 8 আসবে। আবার কি লিখতে পারি আমি, আর লিখতে পারি 5 যোগ 3 লিখতে পারি, বা 3 যোগ 5, ঠিক আছে? আর কি লিখতে পারি, আর আমি লিখতে পারি 4 যোগ 4 লিখতে পারি, তাই তো? তারপরে লিখতে পারি 2 যোগ 6 লিখতে পারি। তাহলে এতভাবে আমরা 8টাকে লিখতে পারি। তো এবার এই সবগুলোর মধ্যে আমরা কোনটা নিতে পারবো? দেখো যেগুলো বা যে সংখ্যা দুটো পরস্পর, মানে যে সংখ্যা দুটো মৌলিক সংখ্যা, সেই সংখ্যা দুটোকে আমরা নিতে পারবো। তাহলে এখানে 1 আর 7 মৌলিক সংখ্যা, আর এখানে 5 3 মৌলিক সংখ্যা, মানে এই দুটো সংখ্যা নেওয়া যাবে। আর 4 আর 4 মৌলিক সংখ্যা নয়, আর 2 6 মৌলিক সংখ্যা নয়, তার মানে এই দুটো সংখ্যা আমাদের কিন্তু নেওয়া যাবে না। যদি আমরা নেই তাহলে সংখ্যা দুটোর গসাগু কিন্তু 48 আসবে না, বুঝলে? আর দেখো এখানে কিভাবে হবে, তাহলে এটা এক্সের জায়গা আছে, এক্সের জায়গায় এখানে কত 1, আর ওয়াইয়ের জায়গায় কত 7, তাহলে এই দুটো যোগ করলেই তো 8 আসবে। তাহলে আমরা এখানে সংখ্যা দুটো ধরেছিলাম 48x, 48y, তাহলে লিখবো 48x আছে, এক্সের জায়গায় তাহলে কত বসাবো, 1 বসাবো, কমা তারপর কি হচ্ছে 48y, তাহলে 48y জায়গায় আমরা 7 বসাবো। তো আমরা গুণ করে দিই, কত আসে, তাহলে সমান সমান 48 অক্ষে 48, আর এখানে 7 8 56, 6 হাতে 5, 4 7 28, 29 30 31 32 33, অর্থাৎ 336। তাহলে সংখ্যা জোড়া হতে পারে 48, 36 হতে পারে। আবার কি হতে পারে, আবার হতে পারে 48 গুণন, এবার 5 লিখতে পারি, ঠিক আছে? 5 কমা আবার লিখতে পারি কি 48 গুণন 3, অর্থাৎ গুণ করলে কত হবে, 5 আর 40, 40-এর 0, হাতে থাকবে 4, 4 5 20, 20 আর 4 হবে 24, 240, আর এখানে 3 8 24-এর 4, হাতে থাকবে 1, আর 3 4 12, 13 14। তার মানে আমরা সংখ্যা জোড় লিখতে পারি 48, 336 আর 144, 240, এই দুটো সংখ্যা জোড়াই হতে পারে, ঠিক আছে? তো আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটি হবে সমান সমান, তাহলে আমরা লিখতে পারি 48, 336, বা লিখতে পারি 144, 240। তো এটাই হবে অ্যান্সার। তিনের দাগে আছে 6, 8, 10 এবং 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 এবং 500 এর মধ্যে অবস্থিত। তো আমরা কি করব, 6, 8, 10 এবং 12 এর আমরা লসাগু বের করব। তাহলেই সেই যে লসাগুটা আসবে সেই লসাগুটা 6 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, বুঝলে? তাহলে আমরা প্রথমে বের করে নিচ্ছি 6, 8, 10 এবং 12 এর লসাগু। তো লিখে নিচ্ছি 6, 8, 10 এবং 12 এর লসাগু সমান সমান, দেখো লসাগু নিচ্ছি 6, 8, 10, 12। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এরপর আমরা এটাকে 3 দিয়ে ভাগ করব, 3 অক্ষে 3, 4কে ভাগ যাবে না,
5কে ভাগ যাবে না, 3 দুগুণে 6। এরপর আমরা কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 2 দুগুণে 4, 5, 2 অক্ষে 2। এরপর আর ভাগ যাবে না, তাহলে লসাগু কী হবে? এই সবগুলো সংখ্যার গুণফল, অর্থাৎ 2 গুণন 3 গুণন 2 গুণন 2 গুণন 5। তো একগুলো লিখতে হবে না, তাহলে গুণ করে দিচ্ছি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর কি আছে? 5 আছে। তো 24 আর 5 গুণ করে দিচ্ছি। 4 5 20, শূন্য হাতে হবে 2, 5 দুগুণ 10, 2 12, তার মানে 120 হবে। তো এবার কি বলেছে? আমরা সংখ্যা দুটো লসাগু বের করে নিলাম। এবার কি বলেছে? বলেছে 6 আর 10 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা, তার মানে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 এবং 500 এর মধ্যে অবস্থিত। তার মানে এখন আমাদের সংখ্যাটা এমন নির্ণয় করতে হবে যে সংখ্যাটা হবে 300 এবং 500 এর মাঝে। তো আমরা 120কে 1 দিয়ে গুণ করলে আসবে 120, যেটা 300 আর 500 মাঝে নয়। 2 দিয়ে গুণ করলে কত আসবে? 2 দিয়ে গুণ করলে আসবে 240, তা 300 আর 500 মাঝে নয়। 3 দিয়ে গুণ করলে কত আসবে? 360। তো আমরা 3 দিয়ে গুণ করতে পারি, তো কত আসবে? 360, যা 300 ও 500 এর মধ্যে অবস্থিত। বুঝলে? তো আমাদের সেটাই বলেছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 আর 500 এর মধ্যে অবস্থিত। তার মানে 360 যা 300 আর 500 এর মধ্যে অবস্থিত, এবং এই 360টা এই 6, 8, 10 এবং 12 সবগুলো দিয়ে বিভাজ্য। তো অ্যান্সারটা এটাই হবে। তোমরা সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নেবে। 5-এর রোমান সংখ্যা 1-এ আছে ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো লিখে নিয়েছি ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রা আছে এবং আয়তন আছে তাকে ঘনবস্তু বলে। যেমন বা উদাহরণ বই, খাতা, টেবিল, চেয়ার, এগুলো হলো ঘনবস্তু। 2-এর দাগে আছে একটি আয়তঘনের কটি তল ও কটি ধার আছে। তো দেখো আমার হাতে যে বইটা আছে, এই বইটা কি বলো তো? এই বইটা হলো একটা আয়তঘন, বা এই বই বলতে পারো, ইট বলতে পারো, বা মোবাইলের বাক্স বলতে পারো, এগুলো হলো আয়তঘন। তো আমরা কিভাবে চিনবো? দেখো এটা কি? এটা হলো প্রস্থ, আর এই যে লম্বা দিকটা মানে এখান থেকে যে এই পর্যন্ত, এটা কি? এটা হলো দৈর্ঘ্য। আর দেখো এখান থেকে এইটুকু, এটাকে বলা হয় উচ্চতা। তার মানে একটি আয়তঘনের মাত্রা হলো 3টি। কি কি? একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং কি থাকে? উচ্চতা থাকে। এই 3টা মাত্রা থাকে, এবং দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি আলাদা থাকে। এখান থেকে এই দৈর্ঘ্যের যা মাপ হবে আর প্রস্থের যা মাপ হবে এবং উচ্চতার মাপ হবে সবগুলো কি? আলাদা। যেটার দেখবে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি আলাদা, সেটা হলো আয়তঘন। বুঝলে? তো আমাদের এখানে কি চেয়েছে? যে একটি আয়তঘনের তল সংখ্যা কয়টি। দেখো এই যে আয়তঘনটা আছে তল সংখ্যা কয়টি। দেখো ওপরে একটা তল আছে, এর নিচে একটা তল আছে, তাহলে কয়টা তল হলো? 2টো তল। আবার ভালো করে লক্ষ্য করবে, 2টো তল হলো তো। আবার দেখো এইখানে একটা তল আছে, 3টে তল। আবার এর যে উল্টো দিক মানে এটা, এই একটা তল আছে, তাহলে কটা হলো? 4টা তল হলো। আবার দেখো এখানে একটা তল আছে, 3 4 5টে তল। আর এখানে একটা দেখো তল আছে, তার মানে 6টা তল। তার মানে একটা আয়তঘনের তল সংখ্যা কয়টি? একটি আয়তঘনের তল সংখ্যা হলো 6টি। এবার আছে ধার সংখ্যা। ধার সংখ্যাটা কি? ধার মানে হলো বাহুর সংখ্যা। দেখো এখানে বাহু কয়টা আছে? ওপরে একটা বাহু, এখানে একটা বাহু, তাহলে 2টো হলো। আবার দেখো এখানে একটা 3টে, আবার এই যে একটা যাচ্ছে 4টে, তাহলে ওপরে কয়টা বাহু আছে? 4টে বাহু আছে। একই রকমভাবে যদি আমি বইটা উল্টে দেই, তাহলে এখানে 1টা 2টো, আবার এই যে এখানে 3টে, আবার এখানে 4টা, তাহলে ওপরে 4টা নিচে 4টা, তাহলে 4 4 8টা হয়ে গেলো। হ্যাঁ, তারপর দেখো এই একটা 9টা, তারপর দেখো এই একটা 10টা, আবার বইটা ঘুরে নিলাম 10, এই একটা 11টা, আর লাস্ট যেটা আছে এই একটা 12টা। তার মানে ধার সংখ্যা মানে বাহুর সংখ্যা আমরা দেখলাম কয়টা? 12টি। বুঝলে? 3-এর দাগে বলেছে প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, বলেছে এই চিত্রের মধ্যে কটি সরলরেখাংশ আছে। এখানে 1টা 2টো, ঠিক আছে, 3টে 4টে 5টে 6টে 7টে 8টে 9টে, আর পেছনে একটা আছে 10টে। তার মানে প্রদত্ত চিত্রে সরলরেখাংশ আছে 10টি। তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে প্রদত্ত চিত্রে সরলরেখাংশ আছে 10টি। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।